টানা 2 দিন 2টা ম্যাচ, ভারত এবং পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে 2টা ম্যাচ, যেখানে আমাদের ক্যাপ্টেন লিটন দাস অনিশ্চয়তার মধ্যে আছে। ভারতের বিপক্ষে খেলতে পারে নাই, কিন্তু আজকে পাকিস্তানের বিপক্ষে নাকি শুনতেছি যে তার সম্ভাবনা খুবই কম। তো এরকম একটা সময়ে আসলে ম্যানেজমেন্টের কি ভূমিকা রাখা উচিত বলে মনে করেন? তার আগে ম্যানেজমেন্ট তার বিকল্প যেই ওপেনার নিয়ে চিন্তা করতেছে তাদের স্টেট গুলো আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। দেখেন, এই টুর্নামেন্ট শুরুর আগেও তানজিদ তামিম 2019 বিশ্বকাপ খেলে আসছে, তারপরে পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে, এশিয়া কাপ খেলছে। হ্যাঁ, আইসা এবার এশিয়া কাপ পারফর্ম করতেছে। তো মোটামুটি সবগুলো টুর্নামেন্টেরই ওরে সুযোগ দেওয়া হয় প্রতিভাবান ক্রিকেটের বিবেচনায়। একটা ম্যাচ ভালো খেলে, বাকি সবগুলোতে মোটামুটি খারাপ করে। 2019 বিশ্বকাপে আমার দেখায় সে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচটাতে একটু ভালো করছিল, আর বাকি 8টা ম্যাচে টোটালি ফ্লপ ছিল, যেগুলো নিয়ে আসলে গর্ব করার মতো কোনো কিছুই নাই। পরবর্তীতে ওয়ার্ল্ড কাপে বাজে খেলছে টি-20 ওয়ার্ল্ড কাপে। এবার এশিয়া কাপ স্টেট নিয়ে বলি, যদি আজকের আগ পর্যন্ত গত ভারত ম্যাচ পর্যন্ত যদি আমরা স্টেট নিয়ে আলোচনা করি তানজিদ তামিমের, দেখেন তানজিদ তামিম সর্বপ্রথম হংকং চায়নার মতো একটা দলের বিপক্ষে খেলছে, যেখানে সে 18 বল 14 রান করছে, যার স্ট্রাইক রেট ছিল 77। পরবর্তীতে সে শ্রীলঙ্কার বিপক্ষে 6 বল খেলে 0 করছে, স্ট্রাইক রেট কি বলবেন, যাচ্ছে তা অবস্থা। এগুলি মানিজ্জত, মানে মনে করেন যে আপনি কিছু বলার নাই, ঠিক আছে? আপনি নির্লজ্জ বেহায়ার মতো দর্শক হলে এরপরে এগুলি সাপোর্ট করবেন। পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচে সে ভালো করছে, যেখানে সে 31 বলে 52 রান করছে এবং তার স্ট্রাইক রেট ছিল 167, ঠিক আছে? পরবর্তীতে সুপার 4-এ যখন বাংলাদেশ আসছে, একই টিম শ্রীলঙ্কার বিপক্ষে যখন খেলতেছে, সে আগের ম্যাচে 0 করছে। তার বোঝা উচিত ছিল যে আজকের এই ম্যাচটাতে অন্তত আমাকে যেই ভুলটা আমি আগের ম্যাচে করছি ওই ভুল থেকে শুধরে এসে ভালো করবো। সে এইখানে এসে 2 বলে 0 করছে, অর্থাৎ সে একই বলার তুষারা থিসারার বলে আউট হইয়া সে কি করছে, নিজের কোনো ভুল ত্রুটি সে শুধরাইতে পারে নাই। পরবর্তীতে ইন্ডিয়ার বিপক্ষে লিটন দাস নাই, তারপর বিকল্প ওপেনার নাই, চিন্তাধারা থেকে সে আবার খেলছে, খেলে 3 বল খেলে 1 রান করছে। হ্যাঁ, তার স্টেট কি দাঁড়াইছে, সে 33 স্ট্রাইক রেটে, কোন রকম 33 পাইছে স্ট্রাইক রেটে। ইভেন্ট পাস হওয়ার পরে দল ডুবে গেছে, ঠিক আছে? তারপরে তার যে সহযোগী ওপেনার, এটা হচ্ছে গিয়া আরেকটা জট, ঠিক আছে? পুরা জট। এটা দেখলে মনে হয় এটা কোন রকমে জোর করে ব্যাট চালায়, না পারতে ব্যাট চালায়, এরকম একটা স্টেট নিয়ে সে পরবর্তীতে পারভেজ হোসেন ইমন খেলছে। সে কি করছে তার স্টেটটা একটু আলোচনা করি। সে হচ্ছে হংকং চায়নার বিপক্ষে সে 19 বল খেলা, না 14 বলে 19 রান করছে, যার স্ট্রাইক রেট ছিল 135। এটাই তার সবথেকে ভালো স্টেট ছিল টোটাল থ্রু আউট দ্য টুর্নামেন্ট। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে সেও ডাব্বা মারছে, 6 বলে 0 করছে। এই এনে তো মানে আত্মহত্যা করার মতো একটা পারফরমেন্স। পরবর্তীতে সে 2টা আফগানিস্তানের বিপক্ষে তার সুযোগই দেওয়া হয় নাই, সুযোগ দেওয়ার কোনো স্বপ্ন সম্ভাবনা কোনোটাই ছিল না। পরবর্তীতে হচ্ছে গিয়া শ্রীলঙ্কারকে তাকে কোনো ধরনের সুযোগ দেওয়া হয় নাই। হ্যাঁ, যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে লিটন দাস নাই এবং একজন ওপেনার তো লাগে, সেই ধারাবাহিকতা থেকে হচ্ছে পারভেজ হোসেন ইমনকে সুযোগ দিচ্ছিল। সুযোগ দেওয়ার পরে হচ্ছে গিয়া সে 21 বলে 19 করছে, স্ট্রাইক রেট হচ্ছে গিয়া 110। তো দেখেন, এই টোটাল টুর্নামেন্টে 2 জন পারফর্মার, তানজিদ হোসেন তামিম টোটাল 0 করছে হচ্ছে 2 ম্যাচে, 1 করছে 1 ম্যাচে, 14 করছে 1 ম্যাচে, 52 করছে 1 ম্যাচে, অর্থাৎ টোটাল সর্বসাকুল্যে সে বল খেলছে 60টা, রান করছে 67, যার স্ট্রাইক রেট হচ্ছে 111। পাশাপাশি ইমন হচ্ছে 0 করছে 1 ম্যাচে, চান্সই পায় নাই 2টা ম্যাচে, কারণ তার উপরে কোনো প্রকার ভরসা ছিল না। 19 করছে একটা ম্যাচে এবং 21 করছে আরো একটা ম্যাচে। সে বল খেলছে 39টা, রান করছে 40 রান, যার স্ট্রাইক রেট ছিল হচ্ছে 102। এখন এইরকম স্ট্রাইক রেট নিয়ে যদি একটা দেশের প্রতিনিধিত্ব ওপেনার হইতে পারে, প্রতিনিধিত্ব করতেছে যে ওপেনার হিসাবে স্ট্রাইক রেট 102 এবং 111, তাদের কাছ থেকে আপনি এইরকম একটা পাকিস্তানের ম্যাচে, যেখানে একটা বিশাল সমীকরণ যে আমাদেরকে অবশ্যই জিততে হবে এবং জিততে আমাদেরকে ফাইনালে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? এরকম একটা বাঁচা মরা লড়াই, এটাকে আপনি অঘোষিত সেমিফাইনাল বলতে পারেন। এই অঘোষিত সেমিফাইনাল ম্যাচে যদি আপনি এরকম আড়ুভাঙ্গা দলে খেলেন, যাদের কাছ থেকে কোনো কিছু আপনি প্রত্যাশা করে খেলতে পারবেন না, টিভি সেটের সামনে বসতে পারবেন না, তার উপরে আপনার ওপেনার লিটন কুমার দাস যদি সে দলে না থাকে, নুরুল হাসান সোহানকে যখন আপনারা সুযোগ দিতেছে না, সুন্দর হয় তার অপরাধ ছিল, এই অপরাধী তারা আপনারা সুযোগ দিতেছে না। অথচ গতকালকার ম্যাচটায় নুরুল হাসান সোহান সুযোগ পাইতে পারতো, এবং যদি এই অভিষেক শর্মার ক্যাচটা নুরুল হাসান সোহান থাকলে ধরতে পারতো, এবং সেইখানে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হইতে পারতো।
যদি কোনো কিছু করার না থাকে অন্তত সৌম্য সরকারকে একটা ম্যাচের জন্য হলো, যদি লিটন দাস অনিশ্চিত থাকে সৌম্য সরকারকে উড়াই নিয়ে যাওয়া উচিত এবং তাকে একাদশের সুযোগ দেওয়া উচিত। আমার বিশ্বাস সৌম্য সরকার নিরাশ করবে না এবং এই পাকিস্তানের বিপক্ষে ভালো করবে, দলকে একটা ভালো অবস্থান তৈরি করে দিবে। যদি বিসিবির পকেটে টাকা না থাকে আমাকে বলুক, সৌম্য সরকারকে নিতে যে পরিমাণ টাকা খরচ হবে বিমান ভাড়া আমি দিয়ে দিব। সৌম্য সরকার যাবে, পারফরমেন্স করবে, টাকা ফেরত দেওয়া হবে, পারফরমেন্স করবে না টাকা জরিমানা দিব ইনশাল্লাহ। আর এই গবেট আর এই শর্ট প্লে যদি খেলে এখান থেকে ভালো কিছুই আশা করতে পারবে না আজকে।